দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম। দায় বিগত আওয়ামী লীগ সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ১৮ রাষ্ট্রদূতের সাথে কমিশনের বৈঠক। গণহত্যার আসামিদের জামিনের ক্ষেত্রে বিচারকদের সতর্ক থাকতে হবে, আইন উপদেষ্টার সতর্ক অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সকল ডেভিলই হান্ট হবে। এবং ১৩ বছরেও রহস্য উন্মোচন হয়নি সাংবাদিক সাগর রুনি হত্যার, বিচারের নামে কালক্ষেপণ অপরাধ, বলছেন বিশেষজ্ঞ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণাসূচক সিপিআই ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। বাতিল বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সকালে প্রায় ২ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার ইসির অবস্থান তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্ন জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ ডিসেম্বর নির্বাচন। আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। এর আগে বেলা ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধি সহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে গেলে বিচার কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন না দেওয়ার কথাও জানান তারা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না, যেই আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কেউ ডেভিল অপরাধী পালাতে না পারে সে ব্যাপারও কাজ করতে হবে। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সন্ত্রাসী, নরহত্যায় জড়িত, বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্তদের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম
ল এনফোর্সিং এজেন্সিজ। আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। কোনো অবস্থায় যেন ঘুমের ঘটনা না ঘটে সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। তবে এত বছর পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শতাধিকবার পেছানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএ নমুনা পাওয়া গেলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরিন রুমি। হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত রহস্য উদ্ঘাটনের এবং খুনিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছিলেন। প্রথমে শেরেবাংলা নগর থানায় পুলিশ, পরে ডিবি ২ মাস এবং সর্বশেষ ২০১২ সালের এপ্রিল মাসে র্যাব প্রায় ১২.৫ বছর তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর রুনি হত্যা মামলায় তদন্ত নিয়ে তোড়জোড় শুরু হয়। হাইকোর্টের নির্দেশে ১৩ অক্টোবর পিবিআই প্রধানকে নিয়ে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শতাধিকবার পেছানো এবং তদন্তের নামে কালক্ষেপণ করে ন্যায় বিচার ব্যাহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই তদন্তের নামে সময় ক্ষেপণ করাও কিন্তু আসলে এক ধরনের আইন বহির্ভূত কাজ। পাশাপাশি তদন্ত করতে গিয়ে তদন্ত কমিটি এই অপরাধের সাথে যে ধরনের যাদের সম্পৃক্ততার পেয়েছেন কিংবা যে প্রক্রিয়াগুলো বা যে কারণগুলো এর সাথে জড়িত সেটি প্রকাশ করে আইনগত ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করা, অর্থাৎ মামলার নিষ্পত্তি গ্রহণ করা, সেটি এখন তো বলা যেতে পারে সময়ের সর্বোচ্চ দাবি। এখন এই দাবি পূরণ করতে গিয়ে যত সময়ক্ষেপণ হবে, তদন্তের নামে যত ধরনের এই এক এজেন্সি থেকে আর এক এজেন্সির কাছে তদন্ত কার্যক্রম হস্তান্তর হবে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু ততই বেশি প্রশ্ন জাগবে। মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করে সাগর রুনি হত্যার রহস্য উন্মোচন করবে বলে আশাবাদী পিবিআই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগে নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এদিকে ডেভিল হান্ট অভিযানের নামে শুধু ফ্যাসিবাদ ধরলেই চলবে না, বরং চাঁদাবাজ ও দখলদারদের ধরতে হবে বলেও দাবি তুলেছেন তিনি। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ৬ মাস, ডেভিড হান্ট সেন্ট্রাল কমান্ড ও নাগরিক প্রত্যাশার হিসাব নিকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি। বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর অনৈক্যসহ সংস্কার ও নির্বাচন প্রশ্নে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা আজকে 3টি বিষয়ে স্পষ্ট করে সতর্ক করছি। সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ না আসে, লোডশেডিং এবং গ্যাসের বিষয়ে আমাদের জনমনে যাতে কোনো ধরনের কষ্ট না হয়। আর যে জিনিসটা নিয়ে আমরা উদ্বিগ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার কেউ নাই, পুলিশ এখনও কার্যকর হয় নাই, এই বিষয়ে আমরা বলবো যে জনগণ কিন্তু যাতে বিরক্ত না হয়। জনগণ যদি চূড়ান্তভাবে বিরক্ত হয় তাহলে আপনাদের এই যা কিছু আমরা আপনাদের প্রশংসা করলাম, আপনাদের ভালো কিছু বললাম, এগুলো কোনোটাই কিন্তু কাজে আসবে না। এদিকে দেশের সংস্কার না করে উপদেষ্টা মণ্ডলীদের নিজেদের সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বললেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে। বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়, স্পষ্ট কথা। আগেও বলেছি, এখনো বলছি, রাষ্ট্র সংস্কার আমরা চাই। সেই রাষ্ট্র সংস্কার করতে হলে
সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। এই দুই রাজনৈতিক দলই বৈষম্যহীন বাংলাদেশে বিনির্মাণে শক্তিশালী ভূমিকা রাখতে রাজপথে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাথাসহ সারা দেহে 17টি গুলি লেগেছে মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ নামের এক মাদ্রাসা ছাত্রের। হতদরিদ্র পরিবারের রায়হান অত্যন্ত মেধাবী হলেও মাথায় গুলিবিদ্ধ হবার পর এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছেন। মাদারীপুর শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 5 আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে গুলিবিদ্ধ হয় মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ। শরীরের বিভিন্ন স্থান থেকে 15টি গুলি বের করা হলেও সিটি স্ক্যান পরীক্ষায় জানা যায় তার মাথায় আরও 2টি গুলি রয়েছে। অর্থ সংকটে এখন চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। 17টি গুলিবিদ্ধ হওয়ার পরেও রায়হান যে বেঁচে আছে এতেই আনন্দিত তার পরিবার। সরকারের হস্তক্ষেপে উন্নত চিকিৎসার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমি সামনাসামনি ছিলাম তখন 17টা গুলি খাই, হাতে পায়ে মাথায় লাগে, শরীর এখনো চলে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারি না, মাথা ব্যথা করে মাঝে মধ্যে, হাঁটতে পারি না। এখন ও প্রায় ভারসাম্যহীন অবস্থায় আছে। আগে তো মোটামুটি ভালোই ছিল, অনেক খারাপ হয়ে যাইতেছে, গুলি খাওয়ার পরে খারাপ হয়ে গেছে গা। তো বহুত কষ্ট করতেছে ফলারে, আর আগেও বহুত কষ্ট করছি তার আমরা চিকিৎসা করাইতে এখন আর আমরা পারতেছি না, আমার পুরো ফ্যামিলি হিমশিম খাইতেছে, এখন আমরা চিকিৎসা করাইতে পারতেছি না। এদিকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি এটার সম্পর্কে তাদেরকে অবহিত করতে পারি যে সে 17টা গুলি বিদ্ধ হয়েছে বা 17টা গুলি তার শরীরে আছে, তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা সেবা যাতে করে প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্ররা যেন চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত না হয় সেই প্রত্যাশা সবার। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। দর্শক, বিরতির আগে যেমনটি জানাচ্ছিলাম যে বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। স্কোর হিসেবে বিগত 13 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। আমাদের সহকর্মী বাতেন বিপ্লবের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। রাষ্ট্রীয় সংস্থা, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রোধে বিশ্বব্যাপী কাজ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। এই সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সবশেষ রিপোর্টে দেখা গেছে চলতি বছর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ অতীতের তুলনায় দুর্নীতি কমেছে বাংলাদেশে। বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম, যদিও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ারও রেকর্ড রয়েছে বাংলাদেশের। দুর্নীতি নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের এভারেজ স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর। দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে বিশ্বের 180টি দেশের দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। সেখানে বাংলাদেশের স্কোর 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চ ক্রম অনুযায়ী বাংলাদেশ 151তম অবস্থানে রয়েছে। এই সময় ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদ বিকাশে। এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 10-এ। টিআইবি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বাংলা প্রসঙ্গ। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৬ দিনের মাথায় ফের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও গত ১৫ জানুয়ারি কিশোরগঞ্জে ওই হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। দিনাজপুরে ৯ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রীর। পুলিশের মধ্যে নেই কোনো তৎপরতাও। পরিবারের অভিযোগ, বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হলেও নিখোঁজ লাবণীকে উদ্ধারের কোনো জোর তৎপরতা দেখা যায়নি থানা পুলিশের। উল্টো থানার অফিসার ইনচার্জ বলেন, লাবণী প্রেমের সম্পর্কে জড়িয়ে চলে গেছে। এদিকে লাবণীর খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন তার স্বজনেরা। লাবণী রায়ের উদ্ধার কার্যক্রমকে কেন্দ্র করে এবং বীরগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চকপাইকপাড়া, কবিরাজপাড়া, সল্লাই পুকুর পাড় থেকে গত ২ তারিখে একটি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। আজকে ৭-৮ দিন খোঁজার পর ৩ তারিখে থানায় একটা জিডি করা হয়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, প্রশাসন যেন এই মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করে। আমার মেয়েটার কেউ সন্ধান দিবেন, আমার মেয়ে যেন আমার কোলে যেন ফিরে আছে। দয়া করিয়া আমার নাতনি জীবন সহযোগিতা করিয়া খুঁজে যদি পান আমাকে খবরটা দিন। অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে গাজীপুর জেলার আহ্বায়ক কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সভাপতি কাজল ফকির ও সদস্য সচিব রানা আহমেদ আকন্দের নেতৃত্বে উপস্থিত ছিলেন মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি মইজুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মাওনা বিদ্যুৎ ইউনিটের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক রুবেল মণ্ডল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবারের মধ্যে গাজায় আটক সব জিম্মি ফেরত না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। এর আগে চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়ে হামাস জানায়, হুমকির ভাষার কোনো মূল্য নেই। এদিকে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে জাতিসংঘ ও মুসলিম বিশ্ব, জানাচ্ছেন জাবালুন নূর। যুদ্ধবিরতি চুক্তির পরও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিনই ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননে হতাহতের ঘটনা ঘটছে। এ অবস্থায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে হামাস মুখপাত্র আবু ওবায়দা জিম্মি হস্তান্তর স্থগিতের ঘোষণা দেন। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, শনিবারের মধ্যে গাজায় আটক সকল জিম্মিকে ফেরত না দেওয়া হলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। আমি বলবো শনিবার রাত 12টার মধ্যে তাদের সবাইকে ফিরিয়ে দেওয়া উচিত, অল্প অল্প করে নয়। 2023 সালে ইসরায়েলে হামাসের আক্রমণের সময় 73 এবং 1 দশক আগে আরও 3 জন জিম্মি এখনও গাজায় রয়েছে। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, সৌদি আরব, মিশর, ইরান ও পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে 566 জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 16 জন ইসরায়েলি এবং 5 জন থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। গুয়েতেমালায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে ছিটকে পড়ে অন্তত 51 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। শহরের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে 36 জন পুরুষ ও 15 জন নারী রয়েছেন। বাসটি সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে রাজধানী গুয়েতেমালা সিটির দিকে আসছিল। যাত্রী বোঝাই বাসটি পয়েন্ট বেলেইস নামক একটি হাইওয়ে সেতু থেকে প্রায় 20 মিটার নিচে নর্দমার পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয়দের মর্গে পাঠিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের ট্যাঙ্কের পার পৌর কমিউনিটি সেন্টারে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। ব্র্যাক সিলেট রিজনের রিজনাল হেড রেজাউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান, ঢাকার অতিরিক্ত পরিচালক ও সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন সহ অনেকেই। পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে আজ যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম শিফট থেকে অর্থাৎ সকাল থেকেই উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এমনটাই জানালেন কাজে যোগদান করতে আসা 350 শ্রমিক। বিষয়টি নিয়ে জিটিসির কর্মকর্তা জাবেদ পাটওয়ারের সঙ্গে কথা হলে তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক উৎপাদন কার্যক্রম বন্ধ আছে। বিষয়টি নিরসনে বিদেশি এক্সপার্টরা দেখছেন। অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। উল্লেখ্য, গত 16 ডিসেম্বর 2024 সালে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় এই কঠিন শিলা প্রকল্পটি। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর জানুয়ারি মাসের 15 তারিখে খনির উৎপাদন কার্যক্রম চালু হয়। আবারও 26 দিন চলার পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দেশের একমাত্র কঠিন শিলা প্রকল্পটি। জানাবো খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আজ শুরু। 16 দলের প্লে অফ রাউন্ড। শেষ 16তে সরাসরি উঠে যাওয়া 8 দলের সঙ্গী হতে প্রথম দিনেই মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইতিহাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে দুই জায়ান্টের প্রথম লেগ ম্যাচটি। ইউরোপ সেরার মঞ্চে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ রিয়ালের, কিন্তু নতুন ফরম্যাটের প্রথম পর্বটা ভালো কাটেনি মাদ্রিদ জায়ান্টদের। 8 ম্যাচে 5 জয় ও 3 হারে 15 পয়েন্ট নিয়ে 36 দলের টেবিলে একাদশ স্থান পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেরা 8-এ থাকলে সরাসরি শেষ 16তে খেলা যেত। স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে শীর্ষে থাকা দলটিকে এখন ম্যান সিটির বিপক্ষে 2 লেগের প্লে অফ জিতে উঠতে হবে নকআউট পর্বে। গত 4 মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মাঠে হবে প্লে অফের প্রথম লেগ। এবার ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার 119 রানের ইনিংসে ভর করে 305 রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে 1 ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই গাস অ্যাটকিনসনের বলে ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন রোহিত। এই ম্যাচ শেষে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে 338-এ, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। 351 করে তার সামনে আছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে নিচ্ছে আরও একবার। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। দায় বিগত আওয়ামী সরকারের, বলছে টিআইবি। ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। 18 রাষ্ট্রদূতের সাথে কমিশনের বৈঠক। গণহত্যার আসামিদের জামিনের সতর্কতার পরামর্শ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সকল ডেভিলই হান্ট হবে। এবং সাংবাদিক সাগর রুনি হত্যার রহস্য উন্মোচন হয়নি 13 বছরেও, বিচারে কালক্ষেপণকে অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।